ইরান ইসরায়েল সংঘাতের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আজকের আয়োজনে। আপনার কাছে ইরান ইসরায়েলের যে যুদ্ধ চলমান রয়েছে, সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র বা যে সংঘাত তারা চালাচ্ছে, সেই সংঘাত যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা বাড়ছে এবং দুই পরাশক্তির এই হামলা পাল্টা হামলা কোন পরিণতির দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন, সেই প্রশ্নের উত্তরটাই সর্বপ্রথমে জানতে চাই। পরিণতি তো আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, বাট এটা ভয়াবহ হচ্ছে, ভয়াবহতা বাড়ছে দিন দিন, এটা বলতে পারি। এটা যদি এখনই দুই পক্ষকে এক টেবিলে না নিয়ে আসা যায়, তাহলে এটা আরও ভয়াবহ রূপে দেখা দেবে। বিশেষ করে সবচেয়ে যে বড় ভয় সেটা হচ্ছে কোনো পারমাণবিক কেন্দ্রে যদি হামলা হয়, যদি সেটা বাস্ট হয়, বিশেষ করে ইসরায়েলের, যারা যেহেতু পারমাণবিক শক্তির দেশ, সেটার ভয়াবহতা কী হবে আমরা জানি না। এখন কে কোন দিক দিয়ে কী করবে। এখন ইসরায়েল যে হামলা চালাচ্ছে, বলছে যে তাদের তো পরমাণু কেন্দ্র আছে ইরানের, সেখানে কি পরিস্থিতি দাঁড়ায় এখনও পর্যন্ত রেডিয়েশনের সেরকম কোনো আমরা খবর পাইনি। যদি সত্যিকার অর্থে এরকম একটা হামলা হয় এবং পারমাণবিক কেন্দ্রকে কেন্দ্র করে, তাহলে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করবে। এখন যেটা হচ্ছে, ইসরায়েলের লোকজন দেখতে পাচ্ছে যে গাজায় যে তারা গত 2 বছর ধরে হামলা করেছিল, সেই হামলার মধ্যে মানুষ কিভাবে বেঁচেছিল, এখন তারা একটু ফিল পাচ্ছে সেটা। তারা এখন এই যে মোহমোহ যে হামলা হচ্ছে, ব্লাস্টিক যে তাদেরকে হামলা করছে ইরানের তরফ থেকে, মনে করেন 200 পাঠাচ্ছে, 200-র মধ্যে অন্তত 20টা কাজে আসতেছে, সবগুলো তো কাজে আসতেছে না। যেভাবে যাচ্ছে প্রায় 18 থেকে 1500 কিলোমিটার দূরে গিয়ে সেগুলো আঘাত করছে এবং মাঝখানে 2টা দেশকে অতিক্রম করছে। তো এই মানে খণ্ডিত না বলবো না, খুব দুর্বল আক্রমণ। যদি আমি এটাকে যদি বলি, ইসরায়েলের তুলনায় এটা খুবই দুর্বল আক্রমণ। এই দুর্বল আক্রমণও তাদের জনগোষ্ঠীতে যে আলোড়ন তুলছে, তারা তো এখন পালিয়ে আছে। তারা তো প্রতি রাত হলেই ব্যাংকারে নিচে যাচ্ছে, তারা মেট্রো রেলের টানেলে যাচ্ছে, যেটা তাদের আগে থেকে এটা অভ্যাস ছিল। 2-4 বার তো তাদের মধ্যে এরকম হামলা হয়েছে। আপনি যদি খেয়াল করে থাকেন যে মধ্যপ্রাচ্যের এই হামলার মূল কেন্দ্র কী ছিল, মূল কেন্দ্র আপাতত আমরা দেখি যে প্যালেস্টাইনকে কেন্দ্র করে। কেসারেন শেকড় থেকে শিখরে, প্যালেস্টাইনকে কেন্দ্র করে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ কিন্তু বহুদিন আগে থেকে আছে। কখনো এটা হামাসকে দিয়ে, কখনো এটা হুতিকে দিয়ে, কখনো এটা হিজবুল্লাহকে দিয়ে এই চলতেছিল। এখন যদি দেখেন আপনি, লেবাননে হিজবুল্লাহ অনেক দুর্বল হয়ে গেছে, হামাস তো অলমোস্ট শেষ হয়ে গেছে, হুতিদেরও একই অবস্থা, সৌদি আরব এবং মার্কিন সবগুলোর আক্রমণের ক্ষেত্রে। সো এই পরিস্থিতিতে তারা ভেবেছে যে ইরানকে এখনই আক্রমণ করার টাইম, এবং সেই টাইমে এখন ইরান যখন আক্রান্ত হচ্ছে, তখন দেখেন সেখানেও কিন্তু বিরাট ধরনের মানবিক বিপর্যয়, সেখানেও কিন্তু কয়েকশো মানুষ মারা গেছে এই পর্যন্ত অফিসিয়ালি যদি আপনি দেখেন। এবং তারা কিন্তু এইভাবে অভ্যস্ত না যে বাংকারে যাবে, ইয়েতে করবে, তারা কিন্তু খোলা আকাশে আছে। আমি আপনাকে দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম, সেটা আসলে এই সম্পর্কিত যে আপনি ইরাক ইরান যুদ্ধ যখন হয়েছিল, সেখানে কিন্তু বেশ কিছুদিন অবস্থান করেছিলেন এবং সেখানকার যে সাধারণ মানুষ বা তাদের যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যে কষ্ট, সেগুলো আপনি নিজ চোখে দেখে এসেছেন। আপনার কাছে আসলে কি মনে হয়, এই যে যখন যুদ্ধ বিধ্বস্ত কিংবা সংঘাতে একটি দেশ আরেকটি দেশের সঙ্গে জড়িয়ে পড়ে, তখন আসলে সেখানকার সাধারণ মানুষ, সেই দেশের সাধারণ মানুষ কতটা ভুক্তভোগী হয়? আমি একটু সংশোধনী দিই, আমি ইরাক ইরান যুদ্ধের সময় না, তখন আমি অনেক ছোট ছিলাম। আচ্ছা, আমি ইরাক এবং আমেরিকার যে যুদ্ধ হয়েছিল, জুনিয়র বুশের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেটা আমি কাভার করেছিলাম। 51 দিন ছিলাম সেখানে, যুদ্ধের মধ্যেই ছিলাম। এই যে সাইরেনগুলো এখন যে বাজতেছে, যে ব্যাংকারে যাওয়া, এটা অভিজ্ঞতা আমাদেরও আছে। যখনই বাঁচত আমাদেরকে, আমরা যে হোটেলে ছিলাম সেটার নিচে ব্যাংকার ছিল, সেখানে আমরা আশ্রয় নিতাম। যদিও বা অনেক প্রস্তুত ছিল, রাতে ঘুমাচ্ছেন আপনি, ক্যাশ পরে ঘুমাচ্ছে, আমার এমন অভিজ্ঞতা আছে। তো মানুষেরও সেই একই ঘটনা। ইরাকের যে জনগোষ্ঠী ছিল, বিশেষ করে বাগদাদ শহরের, তারা তখন লোকালয়ে চলে গিয়েছিল, তারা কিন্তু শহরে থাকে নাই। শহরে এত অনিরাপদ ছিল এবং টার্গেটেড কিলিং ছিল। আপনি যদি ইরাকের যে যুদ্ধের সঙ্গে যদি আপনি এই ইরাক আমেরিকার যে যুদ্ধ, সেটার সাথে যদি ইরানের যুদ্ধ দেখেন, প্রক্রিয়া কিন্তু একই রকম। এখানেও যদি দেখেন আপনি, তাদের আকাশের যে প্রতিবন্ধকতা, সেটা কিন্তু ইরানের অলমোস্ট ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দেওয়ার ফলে তারা যুদ্ধজাহাজ পাঠাতে পারছে এবং টার্গেটেড বিল্ডিংগুলো থেকে কিন্তু তারা বোম মারছে এবং হত্যা করছে।
এই মানুষগুলো কিন্তু এখানে তেহরান থেকেও কিন্তু গ্রামের দিকে যাচ্ছে। আর আপনি যদি খেয়াল করেন এটা প্রায় 70-75 গুণ বেশি একটা রাষ্ট্র ইসরায়েল থেকে। তো তাদের জায়গা আছে, তারা যে একেবারেই মানে জায়গা নাই তা না। আর যেহেতু তারা তেহরান শহর থেকে যাচ্ছে, অন্য শহরে হয়তো ওইভাবে আক্রান্ত হচ্ছে না, তবে যেখানে যেখানে স্থাপনা আছে, বিশেষ করে তাদের যে টার্গেট, তারা প্রথম টার্গেট কী নিয়েছিল? তারা টার্গেট নিয়েছিল পারমাণবিক স্থাপনা যেখানে যেখানে আছে সেগুলোকে ধ্বংস করা, তাদের মিলিটারি বেস ধ্বংস করে দেয়, 1 থেকে 30 পর্যন্ত তাদের অফিসার ধ্বংস করেছে, তাদের গোয়েন্দা তৎপরতা, যারা গোয়েন্দার যে একটা বড় ধরনের দক্ষতা ছিল সেটা তারা নষ্ট করে দিয়েছে। সো আমেরিকার সাথে যেটা চলতেছে, ইরাকে যেটা চলছিল একই অবস্থা, এরা শুধু প্রত্যক্ষ করেছে আর 2-4টা প্রতিপক্ষকে মেরেছে, যেগুলো কোনো বড় ধরনের আনে নাই। কিন্তু ইসরায়েল ইরানের সঙ্গে যেটা হচ্ছে সেটা একেবারে যে ওই পর্যায়ে যাচ্ছে তা না, এই পর্যায়েও একটা আতঙ্কের যে একটা বিষয় আছে, ইসরায়েল এখনও আতঙ্কে আছে, প্রতি রাতে তাদেরকে আক্রান্ত হচ্ছে। এই আক্রান্ত হওয়ার ফলে কি হচ্ছে, একটা রিজিম চেঞ্জের যে ইয়েটা তোলা হচ্ছিল, যে আয়াতুল্লাহ খোমেনিকে তারা শেষ করবে এবং এখানে রিজিম চেঞ্জ করবে, সে আহ্বানও জানিয়েছেন নেতানিয়াহু ইতিমধ্যে। নেতানিয়াহুর ওইখানেও কিন্তু তার জনগণ তার উপরে খেপে উঠবে। সে যে 17-17.5 বছর ধরে যে রাজত্ব করছে ওইখানে মধ্যপ্রাচ্যে থেকে প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে তার টার্গেট, এই টার্গেটে যে ইরান ছিল তার একমাত্র প্রতিপক্ষ, তাকে দমন করার জন্য সে যখন উঠে পড়ে লেগেছে, তার জনগণ সেটা কতটুকু নেয়, তার জনগণও তাকে সেই ব্যাপারে একটা প্রতিক্রিয়া জানাবে এবং এটা কিন্তু অভ্যন্তরীণভাবে তার জন্য কিন্তু হুমকি, তার গদির জন্য হুমকি হবে।